চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। সর্বনাশ, কি অভিনয় করলাম! হয়েছে কি? ফাটাফাটি। কিচ্ছু বুঝি না। অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে বরিশালের? আল্লাহ আদি দেশে পুরো বাজাইয়া। পান্তা ভাত। পান্তা ভাত? ওরে বাবা, আস্তে হয়ে গেছে, খুলতে পারেন। এই দুনিয়াটা হইতে আছে খাওয়া খাওয়ার খেলা, বুঝছো? তোমার আগেই ডিসিশন নিতে হইবে যে তুমি ফুটবল হবা না প্লেয়ার হবা। যদি ফুটবল হও হেলে খালি লাতি খাবা, আর যদি প্লেয়ার হও হেলে খালি লাইতে বা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 3। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমর রশিদ, এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত ন্যা ভাই, যার আসল নাম সিয়াম আহমেদ। তার সাথে আজ আমরা অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অন্য কারোর সাথে কথা বলছি। ন্যা ভাই মনে হচ্ছে না, এমনটা কেন? প্রমিত ভাষার জন্য হতে পারে। প্রমিত বাংলায় কথা বললে ন্যা ভাই হিসাবে আমাকে চিনতে পারতে একটু কষ্ট হওয়ারই কথা। আমার মনে হয় অডিয়েন্সদেরও খানিকটা কষ্ট হচ্ছে। সো আমরা চাই সেই বরিশালের ন্যা ভাই হিসেবেই আপনাকে আজ এখানে পেতে। একদম পুরো আঞ্চলিক ভাষায়? পুরো আঞ্চলিক ভাষায়। ঠিক আছে। সো ভাইয়া, ফার্স্টে জানতে চাই ন্যা ভাই এই নামটা কেন, বা কি মাথায় এসেছিল এই নাম রাখা হলো? পেজের নামটা যখন আসলে সেট করার কথা মাথায় আইছে যে একটা পেজ খুলবো, পেজের নামটা আসলে কি দেওয়া যায়, তখন এটা মাথায় আইছে যে বরিশালের মানুষজন, যেহেতু বরিশালের ভাষায় কথা কমু, কন্টেন্ট গুলো বরিশাল বেসড হইবে, তো বরিশালের মানুষ যাতে সহজে চিনতে পারে, বরিশালের একটা মানুষের কাছে পেজটা যখন যাইবে তখন যেন ন্যা ভাই নামটা দেখলে আমারে আপন ফিল হয় ভিতর থেকে, যেন এই ছেলেটা আমাগো, এবং ওইখান থেকেই ন্যা ভাইটা দেয়া। ওকে, খুব ক্যাচি নাম। ন্যা ভাই মানে কি? ন্যা ভাই হচ্ছে বড় ভাই, মিয়া ভাই, ম্যা ভাই, ন্যা ভাই। ওকে, আচ্ছা, এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, এটা জার্নিটা শুরু হলো কিভাবে? জার্নিটা শুরু হয় 2023 থেকে শুরু হয়। তো আমার একটা ইচ্ছা ছিল কি মনের ভিতরে, যে খুব বেশি মানুষের সাথে আমি আসলে কিভাবে একটু পরিচিত হতে পারি, যে মানুষজন আমার একটু চিনবে। ধরেন আমি একটা চা খাইতেছি, একজন মানুষ আইসা কথা বললো, যে আমাকে কোথাও না কোথাও দেখছে বা চিনে, এরকম একটা ফিল হইতো। ছোটবেলা থেকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতো না স্কুলে, তো ওখানে হচ্ছে আমি পার্টিসিপেট করার চেষ্টা করতাম। আমার একটা ইচ্ছা ছিল যে মঞ্চের উপরে যে ব্যক্তি থাকে, ওই ব্যক্তির উপরে অডিয়েন্স সবার দৃষ্টি থাকে, এবং পরিচিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে মঞ্চ। তো স্কুলের গন্ডি পার হওয়ার পরে যখন আমার অনার্স লাইফটা শুরু হয়, তখন আমার একটা ইচ্ছা জাগে যে আমি একটু নিউজ প্রেজেন্টার হব। আমি মূলত আপনি হইতে চাইছিলাম, সহজ কথা। তো অনার্স প্রথম বর্ষ থেকেই হচ্ছে ওই দৌড়ঝাঁপ শুরু করে নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য, কিন্তু সামহাও পারি না আর কি, ব্যর্থ হয়। পর্যবসিত হওয়ার পরে গ্রাজুয়েশনটা যখন শেষ হয়, অনার্স লাইফ শেষ, এরপরে একা একা নদীর পাড়ে আনমনে বসেছিলাম। জন্মদিনের পরের দিন আমার 26 এপ্রিল হচ্ছে বার্থডে, তারপরে 27 এপ্রিল বসেছিলাম যে আসলে আমার বয়স হয়ে যাচ্ছে, গ্রাজুয়েশন শেষ, চাকরির প্রস্তুতি নিব নাকি আমার সেই যে প্যাশনের জায়গা কিংবা আমার হবির জায়গা সেখানে ফিরে যাব। তো ওখান থেকেই একটা আমার কন্টেন্ট শুরু হয় মূলত বরিশালের যে অসঙ্গতি, সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে। তো আমার সমাজে যে অসঙ্গতিগুলো আমার চোখে আটকাতো বা লাগতো চোখে, যে এটা কেন এরকম হইতেছে কেন, তো ওইটার একটা বিষয় লইয়া কথাবার্তা কওয়া শুরু করে, যা সেলফি ক্যামেরা ডাউন করে নদীর পাড়ে বসে কথাবার্তা বলি। কথাবার্তা কওয়ার পরেই মনে করেন যে কিছু মানুষ দেখে, অল্প কিছু কমেন্টে ভালো লাগা কাজ করে। এবং যখন ন্যা ভাই পেজের 3 নম্বর ভিডিওটা, ওটাও একটা সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কথা ছিল, 50-52টা ফলোয়ার, বড় জোর। রাতারাতি দেখি যে সকালবেলা উঠে 100K প্লাস ভিউ হয়ে গেছে। তো ওই যে ফার্স্ট হচ্ছে আপনার 1 লাখ ভিউজ আসলো, এরপরে আর আমি পেছনে তাকাই নাই। আর ওই যে নিউজ প্রেজেন্টেশনের জন্য দৌড়াই না, আমি জাস্ট এই ন্যা ভাইটা নিয়ে সামনের দিকে আগাইছি। মোরার পিছনে ফিরতে হয় না, এক্সের হোমের দিকে আগাই গেছি। ভাই, আপনি বলছিলেন যে বরিশালের সামাজিক অসঙ্গতি নিয়ে আপনি কথা বলেন। আপনি তো বরিশালকে বিলং করেন, কিন্তু বরিশালের সমস্যাগুলো আপনি এরকম ভিডিও করে সমাজের সামনে নিয়ে আসেন। এটার জন্য কোনো ঝামেলা ফেস করতে হয়নি আপনাকে? ঝামেলা ফেস করতে হইতো প্রথম দিকে, যখন হইতেছে আমার অডিয়েন্স কম ছিল বা মানুষজন বুঝতো না ভিডিও জিনিসটা কি। তো আমাদের যে বাড়িতে অনেকগুলো ঘর, গ্রামের বড় বাড়ি, 17টা ঘর, অনেকগুলো মানুষ, 100+ মানুষ আমাদের বাড়িতে। এবং আমার যেই গ্রামের বিষয়গুলো, যে অসঙ্গতি, আমি যেখানে বড় হয়েছি ওইখানের অসঙ্গতি তো আমার প্রথম চোখে লাগবে। তো ওইগুলো নিয়ে যখন কথাবার্তা কইতাম, তখন মানুষজন পার্সোনাল অ্যাটাক খাইতো। মনে হইতেছে আমি যেই অসঙ্গতিটা বলতেছি এটা তো সামাজিক অসঙ্গতি, সবার জন্য বলা। কিন্তু হেরা ভাবতো কি যে এই কাজটা তো আমি করছি, তার হইতেছে ও যে ভিডিওতে কথাটা কইছে আমার আইডেন্টিফাই করে, আমার ইন্ডিকেট করে কথাটা কইছে। তখন আব্বুর কাছে নালিশ টালিশ দিত, আমার কাকার কাছে নালিশ টালিশ আসতো। এরকম না, মারতো না
আমার আবার আব্বু হচ্ছে আমার মানে আব্বু কিন্তু বন্ধু, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো বাবার সাথে। তো এই জন্য আর ব্যাপারগুলো নিয়ে আমরা মানে গসিপ করতাম, এই ব্যাপারগুলো নিয়ে, যেরকম কে বলছে কি বলছে, আমাকে যেটা বলতো সেটা আমি আব্বুর সাথে শেয়ার করতাম। আব্বুর এলাকায় সাথে কখনো বললে আপনাকে নিয়ে বিচার বা সালিশ বসেনি? না, এরকমটা হয়নি, তবে অনেকে অপছন্দ করে, বই কি অপছন্দ করে হচ্ছে কি, যখন যে সেই অসঙ্গতিটা করে, যে অসঙ্গতির সাথে নিজে যুক্ত, তখন ওটার বিরুদ্ধে যখন আমি কথা বলি, তখন সে একটু লজ্জার ভিতরে হয়তো বা পড়ে যায়, এবং ওই লজ্জা থেকেই হয়তো বা তার আমাকে একটু অপছন্দ হলেও হতে পারে। বরিশালের মানুষ আসলেই কেমন, খারাপ? না, বরিশালের মানুষ খারাপ না, আমি কোনো অঞ্চল ভেদে কাউকে খারাপ বলতে রাজি না। পুরো বাংলাদেশের আপনি যেখানেই যান না কেন, খারাপ ভালো মিলে এই মানুষ। বরিশালের মানুষের 5টা সমস্যা বলেন আর 5টা গুণ বলেন। বরিশালের প্রথম যে গুণটা কম, এটা হইতেছে যে, আমি জানি না আপনি কোনো বরিশাল গেছেন কিনা, বরিশাল গেলে দেখবেন যে বরিশালের মানে মানুষ খুব অতিথি পরায়ণ আর কি, হ্যাঁ, এবং বরিশালের মেয়েরা খুব সুন্দরী হয়। আর হইতেছে গিয়া মানে বরিশালের মানুষের যে আন্তরিকতাটা থাকে আর কি, হ্যাঁ, কিরকম আন্তরিকতাটা, ধরেন আপনার সাথে যদি তার রক্তের সম্পর্ক থাকে, তাহলে সে আপনাকে মানে সমস্যা হচ্ছে রক্তের সম্পর্ক থাকলে স্বাভাবিকভাবেই। না, আমরা আগে গুণগুলো শুনি। আচ্ছা, গুণগুলো, হ্যাঁ, 2টা গুণ বলেছেন। 2টা গুণ বলেছি, যে অতিথি পরায়ণ, আর একটা হচ্ছে তারা অনেক বেশি কি জানো, মেয়েরা অনেক সুন্দরী, হ্যাঁ, মেয়েরা সুন্দর। এরপরে হচ্ছে এর মনে আসতেছে না, অনেক গুণ। আচ্ছা, বরিশালের মানুষের 5টার মধ্যে 2টা গুণ পেয়েছে, এবার 5টা দোষ বলেন। 5টা দোষ বলতে পারবো না, আমি একটা দোষের কথা বলি, যেটা হচ্ছে মানে আমার দৃষ্টিতে মনে হয় যে এই দোষটা যদি বরিশালের মধ্যে না থাকতে, তাহলে বরিশালেরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হইতো এবং আরো তাদের সামনের দিকে আগাই যাইতে পারতে। দোষটা হয়েছে কি, একজন আর ভালো আর একজন সহ দেখতে পারে না। আচ্ছা, একটা দোষ। আর কি দোষ? এই দোষটাই মূলত সব থেকে প্রকট আকার ধারণ করছে। এছাড়া আর 4টা বলুন না। এছাড়া আর মানে এছাড়া এটা আসলে যেটা কইতে চাই, এটা ধরেন প্রতিবাদী, এটা আসলে অনেক ক্ষেত্রে অনেকের কাছে দোষী মনে হয়, আবার অনেকের কাছে এটা গুণ মনে হয়, কিন্তু ওই প্রতিবাদী শব্দটা তো আসলে গুণ হিসেবেই ধরে নেওয়া যায়। এরপরে আসলে দোষের কথা যত কম কওয়া যতই ভালো। আর একটা দোষ বলেন। না, আর দোষ কওয়া যাইতেছ না, খুঁজে পাইতেছ না আর দোষ কি। এই আচ্ছা, মানে 2টো গুণ বলেছে তাই 2টো দোষ বলেছে, এর বেশি যেহেতু গুণ খুঁজে পাচ্ছে না তাই দোষ আর বলবে না। আচ্ছা, এই যে 5 বছর পর আঞ্চলিক ভাষায় আপনার যে তৈরি করা কন্টেন্ট, এটাকে আপনি কোথায় দেখতে চান? 5 বছর পরে কন্টেন্ট গুলো, আমার একটা ইচ্ছা ছিল যেটা যে হচ্ছে যে অসঙ্গতির বিরুদ্ধে কথাগুলো বলতাম, যে ওই অসঙ্গতি থেকে আমি আসলে কিভাবে মানে ফিরে আসতে পারি। আমি ফিরে আসলাম, এবং বিষয় হইতেছে কি, সমাজে যদি ধরেন 10 জন মানুষ থাকে, 9 জন যদি একটা অসঙ্গতি করে, বাকি একজন যে থাকে ওনার ওই অসঙ্গতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো না হলে সে অসামাজিক হয়ে যায়। 9 জন যদি একটা কাজ করে, ওই সামাজিক কাজ করতে গিয়ে উনি অসামাজিক হয়ে যায়। তো আমার ইচ্ছা ছিল যে আমি একা হাঁটবো, এবং এইটা আমার ভিডিওর মাধ্যমে বা আমার কথার মাধ্যমে এটা সমাজ এস্টাবলিশ করবে, এবং আমার সাথে যাতে আরো 5টা মানুষ হাঁটে। তো আমি চাইতেছি যে এই জিনিসগুলো সত্যিকারার্থেই দৃষ্টিকটু, সত্যিকারার্থেই অসঙ্গতি আমাদের অন্তরায়, পথ চলার অন্তরায়, এই ব্যাপারগুলোকে আমি সহ আমার সাথে আরো 5টা মানুষ নিয়ে যদি একটু সমাজটাকে আসলে সেই কলুষ মুক্ত করা যায়, দ্যাটস ইট। বাট আঞ্চলিক ভাষার এই ভিডিওগুলোকে আপনি 5 বছর পর কোথায় দেখতে চান? মানে এটা আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে চান, নাকি এটা আপনি আর করতে চান না, বা নতুন যারা আঞ্চলিক ভাষায় করতে চায় তাদেরকেও আপনি সহায়তা করতে চান, কোনটা করতে চান? আমার বিষয় হচ্ছে যে যখন শুরু হয় তখন তো এত মানে পরিকল্পনা ছিল না কি হবে না হবে, তো এখন এই পর্যন্ত এসে তো স্বাভাবিকভাবে একটু সাহস সঞ্চার হয়েছে ভিতরে। তো ভাবতেছি যে এখন যদি 26 হয়, ধরেন 30-এ তো স্বাভাবিকভাবে নিজের আরেকটু উচ্চতায় দেখার একটা প্ল্যান। এবং আমাদের বরিশালের ভাষা, ধরেন আমাদের বরিশালের ভাষা এমন না যে আমি প্রথমে এটা রিপ্রেজেন্ট করতেছি, ব্যাপারটা এমন না। ধরেন আমাদের মোশাররফ করিম স্যারের কথা যদি বলি, তো আমাদের বরিশালের মধ্যে নাটকগুলো যে ভাষার কারণে যে জনপ্রিয়তা, তো এই ব্যাপারগুলো যে আমার মুখ থেকে বরিশালের ভাষাটা যদি আরো বেশি মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায়, তো সেটা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে। ওকে, তার মানে আপনি আপনার মুখ থেকে হোক বা অন্য যে কোনো মানুষের কাছ থেকে হোক বরিশালের ভাষাটাকে প্রমোট করতে চান। ওকে, সো খুব ভালো লাগছে কথা বলে, আরো কথা বলবো, বাট একটা গেম সেগমেন্টে যাব। ভিউয়ার, চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। গেস দ্য ওয়ার্ড, শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝতে পারছেন না কি বলছি? তাহলে এটা বুঝলেন কিভাবে যে আমি এই কথা বলছি? আপনার ঠোঁট নড়তেছে। ও, আমার ঠোঁট নড়ছে, স্বাভাবিকভাবে কথা বলে নড়বে। ভালো আছেন? ওকে, চলেন, প্রথম ওয়ার্ড আপনার জন্য, ফাটাফাটি। শুনতেছি না, বুঝতেছি না। ফাটাফাটি। কিচ্ছু বুঝি না। ফাটাফাটি। ভাইরা ভাই। ফাটাফাটি। পাশাপাশি। ফাটাফাটি। ভাগাভাগি। ফাটাফাটি। ফাটাফাটি।
ওকে, পরেরটা প্যাক প্যাক। ব্যাক ব্যাক, প্যাক প্যাক। ব্যাট ভাই, প্যাক প্যাক। ব্যাট বাস, প্যাক প্যাক। না ভাই, প্যাক প্যাক। বুঝতেছি না। প্যাক প্যাক। প্যাক প্যাক, ইয়া। 3 নাম্বার কাওয়া। কাউয়া, শুনে ফেলেছেন নাকি? ওকে, পরেরটা বরিশাইল্লা। বরিশাল্লা, কিভাবে বুঝতে পারছেন? আমার মিউজিক আরেকটু বাড়ানো দরকার। নানা ভাই। নানা ভাই। সিনেমা, নানা ভাই। সিনেমা, নানা ভাই। বুঝতেছি না। নানা ভাই। নানা ভাই। নানা ভাই, হ্যাঁ। পরেরটা কদু। শত্রু, কদু। শত্রুই মনে হইতেছে। কদু। ওষুধ, কদু। ওষুধ, কদু। বুঝতেছি না। কদু। অশ্রু, কদু। ওষুধ, কদু। অন্তু, কদু। বুঝতেছি না। ওকে, পরেরটা পান্তা ভাত। পান্তা ভাত, ওরে বাবা, আস্তে হয়ে গেছে, হয়ে গেছে। খুলতে পারেন, খুলতে পারেন, খুলতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, খুলে দিতে পারেন। হ্যাঁ, রেখে দিতে পারেন। গেস দ্য ওয়ার্ড শেষ। আমরা এখন চলে যাব পরবর্তীতে আবারও কোয়েশ্চেনে। ওকে। বরিশালের ভাষায় আপনার একটা পছন্দের ডায়লগ বলেন ক্যামেরায়। পছন্দের ডায়লগ, যেই ডায়লগটার লগে প্রথমে মানুষজন খুব বানিয়ে ভালো ঠেকছেলে আর কি, একদম পেজের শুরুর দিকে, যে আইসের মধ্যে তুবান উড়াই হেলাইছে। একটা জায়গায় ঘুরতে গেছিলাম, পেয়ারা বাগান, বরিশালে মানে ভাসমান পেয়ারা বাগান, হয়তো দেখছেন ট্যাকছেন কিনা জানি না, না। দেখি নাই। ওই জায়গায় ঘুরতে গেছি পরে, মানে চারিদিকে দেখি যে একসের খালি ওয়া, এটা কি মানে ভাসমান সুন্দর। মানে কি নদীর উপরে হয়? এটা একটা ভাসমান বাজার আর কি, নদীর উপরে বাজার। আচ্ছা। খালি সব নৌকায় মাল জিনিস যা কিছু লইয়া ও সব আচ্ছা। নৌকার উপরে। আমি ভেবেছিলাম নদীর উপরে গাছ হচ্ছে। না না না, ক্রেতারা ওই নৌকায়, বিক্রেতারাও Okay, মাল জিনিস floating লইয়া নৌকা, market. এটা ফ্লোটিং মার্কেট। ওকে, তো এখন ওখানে যাওয়ার পরে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যে পেয়ারা। মানে ওই বাজারের আচ্ছা। সিনারিওটা এককালে তো ওই মানে আইসের মধ্যে তুবান উড়ে হেলাইছে। মানে এটা জিনিসটার বুঝাইরম যে জিনিসটা ছোট, অল্প কিছুর মধ্যে কিন্তু এত সুন্দর। মানে আইসা মানে হইতেছে কি, নারিকেল আছে না, নারিকেল, হ্যাঁ। ঝুন নারিকেল, যে সেই নারিকেল, ঝুনা নারিকেল বোঝেন নাই? ঝুনা নারিকেল বোঝেন না, পাকা নারিকেল বোঝেন? নারকেল আবার পাকে? নারকেল, নারকেল মানে নারকেল, একটা তো ডাব আর একটা তো হ্যাঁ, নারকেল। আচ্ছা, নারকেল। নারকেল আছে, ওই নারকেলের ভেতরে নারকেল সংগ্রহের পরে যে ব্যাপারটা থাকে ওইটার কয় আইসা, বরিশালী আচ্ছা, ভাষায় আইসা, খোলস যেটা। খোলস যেটা, ওইটার আইসা কয়। তো আইসার মধ্যে যতটুকু পানি আমায়, ওর মধ্যে তো আসলে তুফান হইতে পারে না, সম্ভব তুফান হওয়া তো না। সম্ভব না। তুফান হইতে তো নদী সাগর লাগে। তো মানে এটা দিয়ে বোঝায় যায় অল্প কিছুর মধ্যে জিনিসটা এককাল পরিপূর্ণ। এই বাহ। আচ্ছা, অনেকেই তো বরিশালীদের খারাপ ভাবে, অনেক কথা বলে, এর কারণ কি? প্রথমে একটা কথা কইলাম, বরিশালীরা প্রতিবেদী, এবং এই প্রতিবেদী মানসিকতা অনেকের পছন্দ হয় না। আচ্ছা। অনেকেই তো অন্যায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু বরিশালের একটু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আপনি যদি কুষ্টিনিয়ামা গার্ডেন, ইতিহাস গার্ডেন, তাহলে দেখবেন যে বরিশালীরা ভীষণ প্রতিবেদী, এবং এই জন্যই হয়তো অন্যান্য অঞ্চলের মানুষ একটু অপছন্দ করলেও করতে পারে, বাট উই ডোন্ট কেয়ার। আচ্ছা, যারা বরিশাল্লা, অনেকে তো বলে যে বরিশাল্লা খাতার গাট্টি বলে, তারপরে আবার লঞ্চ নিয়ে অনেক কথা বলে, তারপর বলে যে বসতে দিলে মানে যেখানে সেখানে বসতে পারে, এরকম ব্যাপার স্যাপার বলে। এগুলো কেন বলে? এটা তো ভালো দিক। বরিশালে খাতার গাট্টি, এই জিনিসটা তো কোনোভাবেই খারাপ কোনো দিক নেই, এটা ভালো দিক। এটার মানে কি? মানে হইতেছে বরিশালীরা যখন বরিশাল গনে ঢাকা আয়, তখন হ্যাগোমদ লগে অনেক গাট্টি বস্তা থাকে। গাট্টি বস্তা মানে ব্যাগ থাকে অনেক। এখন আমনেরে আমি একটা সহজ কথাই কই, অন্যান্য অঞ্চলের মানুষের ট্রান্সপোর্ট সিস্টেম এত ভালো না। আমরা বরিশালীরা যেরকম আয়েশ করিয়া হইয়া বইয়া যাইতে পারি, আইতে পারি। তো যখনই আমনের যাতায়াত ব্যবস্থা এত সুন্দর হইবে, তখন আপনি চিন্তা করবেন যে আমার ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, হ্যার লগে আমি একটুখানি এই বাড়ির একটা অথেন্টিক একটা ফসল আমি তুললে লইয়ে যাই, আন্তরিকতাটা দেয়। এই জন্য হয় কি, ব্যাগগুলো বাড়িয়ে যায়। তো এখন আপনি যদি ধরেন আপনি যাত্রা করবেন কোন দিকের কথা, কোন অঞ্চলের নাম কইলে আবার হ্যাঁ আমার আবার তির্যক ভাবে গালি গেলাস করতে পারে। আমি নাম না কইলাম, ধরেন অন্যান্য অঞ্চলে ওই বাসে যাওয়া লাগে, ট্রেনে যাওয়া লাগে, ঝুলিয়া মুল্লিয়া নানাস্তা নিয়ে একটা অবস্থা, মানে খুব বসেও যাওয়া যায়, এসিতে বসেও যাওয়া যায়, এসিতে বসেও যাওয়া যায়। কিন্তু বিষয় হইতেছে যে ইন জেনারেল আর কি, ঠিক আছে, ব্যাপারটা তো পারে না সবাই। তো বরিশালীরা মানে লঞ্চের যে জার্নি, আপনি লঞ্চে গেছেন কিনা আমি কখনো জানি না, কিন্তু লঞ্চে যদি একবার যান, আপনি ধরেন একটা ডুপ্লেক্স কেবিনের মধ্যে ঢুকলে তো আপনার মনে হইবে না যে আপনি একটা লঞ্চের মধ্যে আছেন। মানে এটা যে একটা পরিবহন, এটা মনে হইবে না, মনে হবে যে আপনি 5 স্টার হোটেলে আছেন। কিন্তু আপনি যে বললেন যে ট্রান্সপোর্টের কথা, একই সাথে তো বরিশাল অনেক দূরেও, লঞ্চে গেলে তো অনেক সময়ও লাগে। না, সময় লাগে, সময় এখন লঞ্চে যান না বাসে যান? এখন পদ্মা সেতু হওয়ার পরে বাসে যাই, তাহলে কিন্তু পরিবার নিয়ে যখন যাই
তখন কিন্তু সবসময় লঞ্চটারে মানে একদম প্রথম 1 নম্বরে রাখি, কারণ লঞ্চের যে মজা আমাকে বরিশালে গোদারে ও মজা ফুরইবে না যদি লঞ্চ বাদ হয়ে যায়, এরপরে সবাই লঞ্চটা মিস করবে। তো আপনার বউ লঞ্চ পছন্দ করে? বউ লঞ্চ পছন্দ করে বলতে হ্যাঁ পছন্দ করে। পরিবারে কে কে আছে? পরিবারে আছে হচ্ছে বাবা মা, আর এই আপনি তো কইলেন একটু আগে বউর কথা, বাবা মা আছে, বোন আমরা 2 ভাই বোন আর কি, মূলত বড় বোন আমার তো ওর তো বিয়ে হয়ে গেছে অনেক আগে, ওর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে। এই আর আপনার বাচ্চা কাচ্চা? না আমি তো এখন পর্যন্ত আর কি জাস্ট হাজবেন্ড, বাবা টাবা এখনো হয়নি। আচ্ছা, আপনার বউ কি বরিশালের? হ্যাঁ বরিশালের। প্রেম করে বিয়ে করেছেন? কাইন্ড অফ। আচ্ছা, কিভাবে প্রেম হলো? আমাদের আসলে মানে প্রাইমারি হাই স্কুল ছিল এক জায়গায়, এই তো মানে ওইখান থেকে প্রেম ব্যাপারটা এমন না, ব্যাপারটা হয় প্রেমের গল্প বাদ দি ভাই, প্রেমের গল্প মানে বাসায় অন্য কিছু বলেছেন না 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 সমস্যা না, প্রেমের গল্প টল্প গুলো বাদ দি। প্রেমটা হলো কিভাবে? প্রাইমারি স্কুলে? না না প্রাইমারি স্কুলে প্রেম হয় নাকি, আজব কথা, আমরা হেইকেলে প্রেমের কিছু বুঝতাম, এখন তো প্রেম গুরুগারায় প্রেম, প্রাইমারিতে বসে প্রেম করতে পারে হয়তো না, তখন না, মানে বিষয়টা হইতেছে কি যে ভাইরাল হওয়ার পর না, ভাইরাল হওয়ার পরটা না, ভাইরাল টাইরাল কিছুই না, এটা অনেক আগের কথা। ও তারও আগে? কত সালে প্রেম হয়েছে শুরু? 2016-তে। 16-তে প্রেম শুরু করেছেন? আমি তখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট। কে আগে প্রপোজ করেছিল? প্রপোজ তো আমিই করছি, কাটখার সব আমারই পুরান লাগছে আর কি। আপনারা যেমনটা করেন পাত্তা টাত্তা দেন না শুরুর দিকে দেয় নাই, তারপর এরপরে আর কি অনেক গল্প, অনেক সাহিত্য, উপন্যাস রচনা করা লাগছে আর কি। সো কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর তারপরে বিয়ে হয়? কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরে বিয়ে হয় ব্যাপারটা এমনও না, তারও আগে। কবে বিয়ে করেছেন? তখন হচ্ছে কোভিড চলতেছিল 2020-এ। বাসা থেকে রাজি ছিল না? বাসা থেকে স্বাভাবিকভাবে রাজি থাকবে না, তখন তো আমি তো নাদান, বয়স কম না, তখন তো স্বাভাবিকভাবে হবে না। তো যে মানুষটাকে ভালোবাসতাম, তো সেই মানুষটা ধরেন তখন হচ্ছে ওর বিয়ের কথাবার্তা চলতেছিল ফ্যামিলি থেকে, তো এরকমই ফোন দিয়ে যে মানে বিয়ে হয়ে যাবে। সে কি আপনার জুনিয়র ছিল? হ্যাঁ আমার জুনিয়র ছিল, 1 ব্যাচ জুনিয়র আমার। তো হয়ে যাবে ভাব, তো যার সাথে আসলে বিয়ে হওয়ার কথা, আমি ওই ভাইকে রিচ করার পরে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। বাবা কি সাহস! ভাইকে যখন বোঝানোর চেষ্টা করি, ভাই খুব মানে আমাকে একটু স্লেজিংই করে, এরকম যে তোমাদের বয়সে এরকম আবেগ আমাদেরও কাজ করতো। ভাই কি অনেক বয়স্ক ছিল? হ্যাঁ মোটামুটি বয়স্ক ছিল, স্বাভাবিকভাবে যেরকমটা হয়, উনি সরকারি চাকরিজীবী ছিল আর কি। এই তো উনি যখন বুঝতে চাইলো না, তখন আসলে আমার অন্য কোনো পথ বাকি ছিল না আমার পরিবারকে বোঝানো ছাড়া। মেয়ে কি ভেগে আসছিল পরে? না পরিবার আমার একটাই, যখন হচ্ছে আমার এটা পথ চলা শুরু, তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে পরিবারের অমতে কিছু হবে না, যদি হয় তো পরিবারের মতে হবে, যদি না হয় তাহলে আসলে সেই অপূর্ণতা নিয়েই সারা জীবন থাকতে হবে। কিন্তু তখন আপনি কি করতেন? আমি তো স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে অনলাইন টেলিভিশনে জব করতাম। তাহলে সরকারি জীবী জামাই ছেড়ে কেন আপনার মতো একজন আধা বেকার ছেলের সাথে বিয়ে দিবে? আধা বেকার না, তখন ব্যাপারটা এমনই ছিল যে বেকারই বলা চলে। হ্যাঁ, টিউশনি করাতাম এবং হচ্ছে একটা অনলাইন টেলিভিশন নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম আর কি। তো ওই ব্যাপারগুলো তো আসলে বিয়ে করার জন্য জুৎসই না, কিন্তু বোঝাতে একটু তো টাফ ছিল ব্যাপারটা। শাশুড়ি কখনো খোটা দেয় না? না, শাশুড়ি আমি ভালো ছেলে ভাই, আমার মানে এই জিনিসটা হচ্ছে যে মানে আমার সাথে মেয়ে বিয়ে দেওয়ার একটাই কারণ ছিল যে আমি নাকি ছেলে হিসেবে ভালো। ও বাবা, নিজের প্রশংসা নিজে করছে। আচ্ছা, কাপল ব্লগারদের মানুষ কেন পছন্দ করে না, বা কাপল ব্লগারদের নিয়ে আপনার মতামত কি একটু শুনি? না, কাপল ব্লগারদের নিয়ে মতামত খুবই পজিটিভ। কেন পজিটিভ? হচ্ছে যে স্বামী স্ত্রী মিলে ভিডিও করতেছে মানেই যে খারাপ, ব্যাপারটা এমন না। আমি অনেক ব্লগারদের চিনি, কাপল ব্লগ করে, মানে হাজবেন্ড ওয়াইফ স্ক্রিন শেয়ার করে, একসাথে ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায় এবং পজিটিভ কোনো মেসেজও দেয়। কিন্তু অনেকে আছে যেটা হচ্ছে তারা ইন্টেনশনালি করে, যে ওরা ভিউ কামানের লইগা যাতে করে এটা মানে উল্টাপাল্টা কথা কইবে, অঙ্গভঙ্গি উল্টাপাল্টা কইবে, যেই কারণে ভিউ বেশি, মানে টাকা পয়সা বেশি। আর অনেকে তো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা এমন, অনেকে চায় যে পজিটিভলি আগাই যাবে, আবার অনেকে চিন্তা করে যে এত ধৈর্য আমার দ্বারে নাই, যত আছে উল্টাপাল্টা কথাবার্তা কইতে হইবে যাতে মানুষজন আমারে গালিগালাজ করে রইলো, আমারে সবাই চেনে। সো এই জন্য যারা ওই ধরনের ভিডিও করে তাদের পছন্দ না, যারা ভালো করে তাদের পছন্দ। যাক, অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, আরো কথা বলবো। আরেকটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি। চলে যাচ্ছি গেম সেগমেন্ট র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ারে ঝটপট প্রশ্ন করবো, ঝটপট উত্তর দিতে হবে। জীবনে কয়টা প্রেম করেছেন? একটা। পিৎজা না বার্গার? পিৎজা। প্রথম আয় দিয়ে কি করেছিলেন? আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনছিলাম। সিগনেচার লাইন? আইসের মধ্যে তো বানুরে গেলাইস।
আপনার প্রতিদিন কোন জিনিসটা ছাড়া চলেই না? মোবাইল ফোন। এখন কি খেতে চান? ভাত। নিজের কোন দিকটি পরিবর্তন করতে চান? আলসেমি। 3টা কাজ যা প্রতিদিন করেন। প্রতিদিন তো খাই, হুম। প্রতিদিন কন্টেন্ট বানানোর একটা চেষ্টা থাকে, আর প্রতিদিনই চিন্তা ভাবনার মধ্যে থাকে যে গতকালকের দিনের থেকে আজকের দিনটা একটু ভালো হবে। ওকে, আপনার প্রিয় মানুষ? বাবা। জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আলসেমি করা। ওকে, র্যাপিড ফায়ার শেষ, আবারও চলে যাচ্ছি প্রশ্নে। বরিশালে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে? বরিশালে পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে, এটা বলা মুশকিল। না, বলতেই হবে। একজনের নাম কওয়া একজনের লাগবে। নাম, হ্যাঁ। এটা তো এটা দমনদশার মধ্যে হালাই না, দিলেন না। কিচ্ছু হবে না, একজন থাকে না, বেস্ট মনেই হতে পারে। একটা সময় একজনের ভাল লাগবে, এখন আবার তো হারে ভাল লাগে না। এখন আবার টেস্ট পরিবর্তন হয়েছে, এখন আবার মানে হে ধরেন এমন কাম কাজ করে যেটা ভাল লাগে না, এখন আবার আরেকজনের ভাল লাগে। এখন আমি কেমনে কম যাকে এখন ভাল লাগে? ভাই আমি এখন যারে ভাল লাগে হে আবার এখন কন্টেন্ট করে না। আরে সমস্যা নাই, নাম বলেন, মানুষ চিনলেই হইছে। আমি মূলত সোজা কথা কই, এই যে বরিশালী ভাষায় কন্টেন্ট করি, এটার আমার হচ্ছে ইন্সপিরেশন পাইছি মূলত হইছে আমার কিটো ভাই থেকে। ওকে, ঠিক আছে, তো হেয়ার যে কন্টেন্ট গুলা শুরুর দিকে আমি খুব দেখতাম, আমার ভক্ত। এখন ভাল লাগে না কেন তাকে? এখন কন্টেন্ট করে না, চাকরি টাকরি করে। ওকে, সো আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কেটো ভাই। হ্যাঁ। এইবার কঠিন প্রশ্ন, অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে বরিশালের? আল্লাহ আদি দেশে পুরো বাজাইয়া। অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটর এটা কই লাগবে? হ্যাঁ, ওর সাথে এমনি আপনার ভাবসাব কখনো হবে না, সো বলে ফেলেন। না, অপছন্দ নাই আমার কেউ, সবাই আচ্ছা, তো একজন না না যাকে বলতে চাচ্ছে না, বলেন না, না। অপছন্দের কেউ আচ্ছা, নাই। দুটো হিন্ট দেন, দর্শক খুঁজে বের করুক। দর্শক খুঁজে বের করবে। অহংকারী মানুষজন আমার পছন্দ না। এই কন্টেন্ট ক্রিয়েটর বরিশালের অহংকারী? হ্যাঁ, অহংকারী পছন্দ না, সহজ আচ্ছা, কথা। অহংকারী তো একটা জেনারিক শব্দ, হ্যাঁ। তারপর আর কি? ওই অহংকারী, নিজের অনেক কিছু বড় মেয়ে বাবা কন্টেন্ট ধরেন। ক্রিয়েটর না ছেলে? ছেলে। বরিশালের কোন জেলার? আমাগো এরিয়ার আর কি। কোন এরিয়া বলেন না? আমাগো এরিয়া মানে পটুয়াখালী জেলা। পটুয়াখালী। কি ধরনের কন্টেন্ট বানায়? কন্টেন্ট বানাই, বরিশালে কথাবার্তা কয়, কিন্তু ধরেন বিভিন্ন বিতর্ক টিতর্কের মুহেও পড়ে আর কি, ভালো লাগে না। আচ্ছা, তো দর্শক খুঁজে বের করুন সে কে। আপনি যেহেতু এই ধরনের প্রতিবাদী কন্টেন্ট করেন, কখনো কোনো হুমকি পেয়েছেন তোকে মেরে ফেলবো, এই করব সেই করব? রক টক প্রত্যেক দিনই কাটে, হ্যাঁ, কমেন্ট রক কাটে আপনার? রক কাটে, কমেন্ট বক্সে রক ও, আচ্ছা। কাটে, মেসেজে রক কাটে, হুমকি দামকি দেয়। আবার অনেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে কইছে আমারে আর কি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে কইছে। এরপরে মানে কি না কি করবে মাবুদ ভালো জানে। তো যাই হোক, বেশি দিন নাই মনে আপনাদের মধ্যে আর কি। রক টক কাট ঠেলাই লেখান না, অতিরিক্ত ব্লিডিং হইয়ে নিলে হয়ে যাই, দোয়ায় রাখবেন। আপনি যেভাবে বলতেছেন আমার খুব কষ্ট লাগছে। এমনিও এটা হতেও পারে, আমাদের শরীরে যেন কি একটা আছে, এখানে মানুষের ডিভোর্স হয়ে যায়। এখন আল্লাহ জানে না, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তবে এই যে হুমকিতে পড়ছেন, বারবার বিপদের মুখে পড়ছেন, তো এর জন্য কোনো আপনি প্রতিকার করছেন না বা কারোর হেল্প নিচ্ছেন না? আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি কোনো কিছু বলছেন না, জিডি বা অন্য কিছু? আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা, জিডি করা, আমার মানে ওই যে ব্যাপারগুলো আছে এখান থেকে আমি তো বুঝি যে আসলে কোন দিক থেকে আমার বিপদ হইতে পারে, এগুলো যথাযথ কর্তৃপক্ষকে আসলে অবগত করা। তারা ব্যবস্থা নিচ্ছে বলতে ব্যবস্থা কিভাবে নিবে? ধরেন আমারে যদি কেউ একটা অ্যাকশন করিয়ে ফেলায়, তারপরে না এটার ব্যবস্থা হবে, জাস্ট ইনফর্ম করা। আচ্ছা, ভবিষ্যতে কি সিনেমা, ড্রামা বা বড় প্ল্যাটফর্মে আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, সিনেমার অফার পেলে কাজ করবেন? সিনেমা টিনেমা তো বহুত পরের ব্যাপার, মানে ওই যে ছোট পর্দা কয় যেটা আর কি, নাটক টাটক। মানে ওই যে প্রথম একটা প্রশ্নের উত্তরে কিন্তু কইছিলাম যে বরিশালে ভাষাটারে যদি আরো বড় প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করার সুযোগ থাকে, তাহলে এখন তো একটা ফেসবুক প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া, এই মিডিয়ার বাইরে যদি টেলিভিশন মিডিয়া হইতে পারে। ধরুন আপনাকে অফার দিলাম, আপনার কাছে একটা নাটক আসলো, কোন নায়কের সাথে আপনি স্ক্রিন শেয়ার করতে চান? কার নাম নেবেন? একটা নাম। মোশাররফ করিম। ওকে, এবং আপনার কাছে সিনেমার অফার আসলো, কোন নায়কের সাথে আপনি স্ক্রিন শেয়ার করবেন? সর্বনাশ, আমি সাকিব খানের বিশাল বড় ফ্যান। আচ্ছা, তো শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন। এখন জটিলতাটা হচ্ছে আপনার শুট 26 তারিখে এবং দুটোর শুটই 26 তারিখে, আপনি যে কোনো একজনকে ডেট দিতে পারবেন, কাকে দিবেন? মোশাররফ করিম। কেন? আমি তারে অন করি, ভেতর থেকে অন করি, মনে হয় যে সে আমার নিজের মানুষ, আমার আপন মানুষ, তো তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারার মতো এই অফার আমি অবশ্যই লুফে নিব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যেহেতু আপনি কাজ করেন, এখানে টিকে থাকতে হলে কি কি করতে হয় বা আপনার কন্টেন্টের মাধ্যমে আমরা কি শিখতে পারবো?
টিকে থাকতে হলে কি করতে হয় বলতে কি, অনেক সময় শকুনের নজর পড়ে এই পেজ স্টেজের উপরে, বা এই যে প্রতিবাদী কন্টেন্ট করতে গেলে হয় কি বিভিন্ন সময় ফেক কপিরাইট স্ট্রাইক, ফেক কপিরাইট ক্লেম, আমার কন্টেন্টই আর একজন সে রাইটে তুলে তারপরে আমাকে ক্লেম করতেছে। এই ব্যাপারগুলো আসলে খুব মানে ঝামেলায় ফেলে। তো এই ব্যাপারগুলো আসলে যদি না থাকতো, মানে একটা গোছালো প্ল্যাটফর্ম হইতো এই ফেসবুক টেসবুক, এগুলো আর ভালো লাগতো। এবার আসি প্রশ্নে, আপনার মাসিক ইনকাম কত টাকা? আসলে মাসিক ইনকামের কথা কইতে গেলে এটা প্যারা এই জন্য বিষয়টা হচ্ছে আমার না, ইনকাম ট্যাক্স দিতে হইবে না, এটা না। আমার আসলে কন্টেন্ট থেকে যা আয়, মানে ধরেন আমার যদি 10 টাকা আয় হয়, তার 1 টাকা হয় রেভিনিউ থেকে, বাকি 9 টাকা হয় স্পন্সর থেকে। তো এখন এই স্পন্সরটা হচ্ছে তো মানে এমন না যে আমি এই মাসে 10টা স্পন্সর পাইছি। আপনি এখন আলু ভর্তা দিয়ে ভাত খান বা মুরগি দিয়ে, দিন শেষে কিন্তু জিনিস একটাই। বাট আমার এখন আপনার কাছে প্রশ্ন যেটা, মাসিক ইনকাম সর্বোচ্চ কত টাকা এখন পর্যন্ত পেয়েছেন এক মাসে, আর সর্বনিম্ন কত টাকা এক মাসে কামিয়েছেন? সর্বোচ্চ ইনকাম যখন করছিলাম রেভিনিউ থেকে আর কি, তখন হচ্ছে পেজের শুরুর দিকে, কিন্তু সব মিলিয়ে সর্বোচ্চটা বলা। সর্বোচ্চ ইনকাম কত? 4 লাখ টাকা হয়েছিল সর্বোচ্চ সব মিলিয়ে, ব্র্যান্ড ট্রেন্ড মিলিয়ে না, তখন ব্র্যান্ড ট্রেন্ড ছিলই না, তখন কোনো অফার টফারই আসতো না। আচ্ছা, ব্র্যান্ড মিলিয়েও 4 লাখ ক্রস হয়নি আর কখনো? না। আর সর্বনিম্ন কত থাকে? সর্বনিম্ন 50। ওকে, তার মানে 50 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছেন। যদি মাঝের একটা বলি যে কোনটা স্টেবল, কত লক্ষ টাকা আর কি স্টেবল সবসময় আসে? 6 ডিজিটটা অলওয়েজ স্টেবল থাকে। ডিজিট আমি একটু হিসাবে কাঁচা, একটু না মানে হচ্ছে মানে লাখ টাকার সব সময় একটু বেশি, মানে 1.5 লক্ষ আসে ওরকম ধরেন, এরকম মানে এটা এভারেজ যে 1.5 লক্ষ এভারেজে আসে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা একজন পুরোদস্তুর ব্যবসায়ী হওয়ার। কি ব্যবসা? অ্যাগ্রো বিজনেসের প্রতি খুব ঝোঁক, এবং শুরু করেছি 2025 মার্চ থেকে, মানে হাতে খড়ি আর কি। তো ওখানেই আমার যে ইনকাম যা কিছু আয়, ওগুলো সব ইনভেস্ট করতেছি ওখানে। এবং আমি ওই যে 5 বছর পরে ওই যদি কন্টেন্টের বাইরে যদি আপনি আমাকে কোথাও দেখতে চান, তো আমার হচ্ছে একজন মানে সফল ব্যবসায়ী যে হচ্ছে অ্যাগ্রো রিলেটেড কাজকর্ম করে, যেগুলো দেখে হয়তো সমাজে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে। কারণ বেকারত্বের যে অবস্থা বাংলাদেশে, যদি সবাইও কোয়ালিফাইড হয়, সবাইকে তো আপনি চাকরি দিতে পারতেছেন না। তো কর্মসংস্থান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার একটা মানে বোধ আমার ভিতরে সবসময় কাজ করে, এবং ওইখান থেকেই মূলত এই কাজগুলো করা। আপনার জীবনের একটা সিক্রেট বলুন যে এখন পর্যন্ত কেউ জানে না। গোপন কথা কইতে গেলে তো মুশকিল, এখন গোপন কথা কই গেলে তো হেজো দিয়ে সৌদা হয় না। ডাব চুরি করছিলাম একদিন, আলতাপ কাকুর গাছে গনে রাইতে নামাইয়ে খাইলাম, আর ওই শীতকালে রসও চুরি করছিলাম। এখন এই চুরির ব্যাপারটা আসলে কেউ জানে না, বন্ধু বান্ধব 4-5 জন ছাড়া। চুরি করেছেন? এটা গ্রামে এটা মজা আলাদা। চুরিটারে চুরি হিসেবে আমরা, খাওয়ার জিনিস চুরি হয় না, আমরা কই যেটা যে খাওয়ার জিনিস চুরি হয় না, ওটা হয় না কই খাওয়া। ওকে যাক, আমরা কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছি, পরের সেগমেন্টে যাব। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট আমাদের অ্যাক্টিং রাউন্ডে। অ্যাক্টিং রাউন্ড, আমাদের হাতে 4টা অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করুন। ওকে, এবার এটা পড়ুন, পড়ে ক্যামেরায় অ্যাক্ট করে দেখান। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। সর্বনাশ, কি অভিনয় করলাম! হয়েছে কিছু? অনেক সুন্দর হয়েছে, ওটা রেখে দিতে পারেন। ওকে, এই নেন, আরেকটা নিন। আরো? ওকে, আপনার লাক অনেক ভালো, আপনি যেই দুজন মানুষকে পছন্দ করেন সেই দুজনের ডায়লগই পেয়েছেন। আসলেই তো, প্রথমটা ছিল সাকিব খানের, এটা মোশাররফ করিমের। বাট অন্য আরো ছিল আমাদের এখানে। আচ্ছা, মানে আমি দুইটাই নিতে পারবো? আচ্ছা, তাহলে আসলে আমি অনেক লাকি। এই দুনিয়াটা ঐতিহাসে খাওয়া খাওয়ার খেলা, বুঝছো? তোমার আগেই ডিসিশন নিতে হইবে যে তুমি ফুটবল হবা না প্লেয়ার হবা। যদি ফুটবল হও হেলে খালি লাতি খাবা, আর যদি প্লেয়ার হও হেলে খালি লাইতে বা। বাহ, সুন্দর হয়েছে। ডায়লগ শেষ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলার আছে এতটুকুই, ভালো থাকবেন, ভালো রাখবেন। এন্ড আপনাকেও অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক সিজন 3। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।